স্বাগত সবাইকে স্টার নিউজের নিয়মিত আয়োজন স্টার মানিতে আমি আছি আপনাদের সাথে হাসানুল শাওন। দর্শক, বলা হচ্ছে যে এই নতুন সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে অর্থনীতিকে সামলানো। তো সেই চ্যালেঞ্জগুলো আসলে কি এবং সেই চ্যালেঞ্জগুলো উতরাবে কিভাবে এই সরকার, সেগুলো আমরা আজ বিস্তারিত আলোচনার চেষ্টা করব। এই জন্য আমাদের সাথে আছেন দেশের বিশিষ্ট একজন অর্থনীতিবিদ, সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমান। স্বাগত আপনাকে। ধন্যবাদ স্যার। অর্থনীতির স্বাস্থ্য কেমন দেখছেন, বা সেক্ষেত্রে যেমনটি বলছিলাম যে নতুন সরকার দায়িত্ব নিয়েছে, তাদের সামনে আসলে মোটা দাগে কী চ্যালেঞ্জ দেখছেন? আমার মনে হয় যে নতুন সরকারের সামনে চারটা দিক থেকে চ্যালেঞ্জ আসবে। একটা সেটা হলো যে তারা উত্তরাধিকার সূত্রে অনেকগুলি চ্যালেঞ্জ পেয়েছেন অন্তর্বর্তী সরকারের কাছ থেকে। অন্তর্বর্তী সরকার অনেকগুলি সংস্কার কার্যক্রম হাতে নিয়েছেন, বেশ কিছু পুঞ্জীভূত সমস্যা তারা সমাধানের চেষ্টা করেছেন, কিন্তু তারপরও আমরা যদি উচ্চ মূল্যস্ফীতি দেখি, যেটা জীবনমানের অবনমন ঘটিয়েছে সাধারণ মানুষের, স্থির আয়ের মানুষের, আমরা যদি দেখি যে বিনিয়োগ এবং কর্মসংস্থানে তেমন কোনো চাঞ্চল্য নেই, তাহলে সেগুলো তাদেরকে সামাল দিতে হবে। দ্বিতীয় সেটা হলো যে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু অনেক কিছু সংস্কার কার্যক্রম হাতে নিয়েছেন, অর্থনৈতিক সংস্কার, বিশেষত ব্যাংকিং খাতে এনবিআর, তারপরে আমাদের ব্যবস্থাপনা, অর্থনৈতিক ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট বেশ কয়েকটা খাতে তারা সংস্কার কার্যক্রম হাতে নিয়েছেন। তো সেই সংস্কার কার্যক্রমগুলিকে সামনের দিকে নিয়ে যাওয়ার একটা চ্যালেঞ্জ থাকবে। তৃতীয় সেটা হলো যে তাদের যে ইলেকশন ম্যানিফেস্টো, এই ইলেকশন ম্যানিফেস্টোতে তারা অনেকগুলি কর্মকাণ্ডের কথা বলেছেন, সেটা ফ্যামিলি কার্ড বলি আর স্বাস্থ্য কার্ড বলি, মিড ডে মিল বলি বাচ্চাদের জন্য, এগুলোর অনেক অর্থায়নের চ্যালেঞ্জ আছে, এইটা একটা। আর চতুর্থত সেটা হলো যে আমাদের বৈশ্বিক যে সম্পর্ক, সেখানে বেশ কিছু চ্যালেঞ্জ আসছে। একটা তো হলো যে ঋণ পরিষেবার চ্যালেঞ্জ, অন্যটা হলো যে আমাদের বৈশ্বিক যে আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নতুন নতুন যে চ্যালেঞ্জগুলি আসছে, ট্রাম্পের রেসিপ্রোকাল ট্যারিফ আসছে, ভারত ইউরোপিয়ান ইউনিয়নের সাথে মুক্ত বাণিজ্য অঞ্চল করেছে, তার একটা অভিজ্ঞতা আমাদের পড়বে। ভিয়েতনামের সাথে অলরেডি মুক্ত বাণিজ্য অঞ্চল ইউরোপিয়ান ইউনিয়নের এসেছে, তো তার ফলে আমাদের ইউরোপিয়ান বাজারে প্রতিযোগিতা বাড়বে। অন্য দিক থেকে এলডিসির গ্র্যাজুয়েশন হওয়ার কথা এলডিসি থেকে আমাদের নভেম্বর 2026-এ, সেখানে যখন নাকি আমাদের বাজার সুবিধা থাকবে না, তখন বাজার সুবিধা থেকে আমরা কিভাবে প্রতিযোগিতা সক্ষমতাটাকে আমরা দক্ষতা এবং উৎপাদনশীলতায় এটাকে উত্তরণ করতে পারবো। আমি এই চতুর্মুখী একটা চ্যালেঞ্জের কথা আমার মনে হচ্ছে এই মুহূর্তে। সেক্ষেত্রে স্যার, আপনি ব্যাংকিং খাতের সংস্কারের কথা বলছিলেন। আমরা দেখছি যে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরে ডক্টর আহসানুল মনসুর গভর্নর হয়েছিলেন, ব্যাংকে অনেক পরিবর্তন দেখেছি, মার্জারের মতো উদ্যোগও আমরা দেখেছি। তো এই সরকার দায়িত্ব নেওয়ার পরেই আমরা দেখলাম যে গভর্নরের একটা পরিবর্তন এসেছে, আগের গভর্নরকে সরিয়ে দিয়ে নতুন একজন, প্রথমবারের মতো বলা হচ্ছে যে ব্যবসায়ী থেকে গভর্নর করা হয়েছে। এই সিদ্ধান্তটাকে কিভাবে দেখছেন, বা এতে সংস্কারের যেই ধারাবাহিকতাটা শুরু হয়েছিল সেখানে কোনো শঙ্কা দাঁড়ায় কিনা? আমার মনে হয় যে সংস্কার তো অনেকগুলি আমরা ব্যাংকিং সেক্টরে দেখেছি, এবং আমাদের আগের গভর্নর ডক্টর আহসানুল মনসুর বেশ কিছু উদ্যোগ নিয়েছিলেন। সেখানে আমাদের ব্যাংকিং খাতে প্রথমত স্পষ্টতা এনেছিলেন, এটা যে 1,22,000 কোটি টাকা না ঋণ খেলাপি, এটাতে 6,30,000 কোটি টাকার উপরে, এই স্পষ্টতা এসেছে। দ্বিতীয়ত হলো যে তিনি ব্যাংকের একীভূতকরণের জন্য, বিশেষত ইসলামী ব্যাংক, একীভূত ইসলামী ব্যাংক, এগুলোর জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। অ্যাসেট রিকভারি কোম্পানি করে জন্য উদ্যোগ নিয়েছেন। আমাদের যে টাকা বাইরে চলে গেছে সেটা ফেরত আনার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। এবং ব্যাংকিং কোম্পানি অ্যাক্ট যেটা আছে, এবং ব্যাংকিং খাতে যাতে সক্ষমতার সাথে সেন্ট্রাল ব্যাংক তার সিদ্ধান্ত নিতে পারে,
এইসব বিষয়গুলোতে অনেক ভালো ভালো সংস্কার কার্যক্রম তিনি হাতে নিয়েছেন। হ্যাঁ, সংকোচনমূলক মুদ্রানীতি নিয়েছেন, সেটা খুব বেশি আমাদের ইনফ্লেশনে আমাদের এফেক্টিভ হতে পারেনি। তারপরও তিনি চেষ্টা করেছেন পলিসি রেট এবং মানি সাপ্লাই কমিয়ে বিভিন্নভাবে এটাকে নিয়ন্ত্রণে আনার জন্য মূল্যস্ফীতি, যদিও মূল্যস্ফীতি কেবলমাত্র এটা মুদ্রানীতির সাথে সম্পর্কিত নয় বলেই আমি বিশ্বাস করি। সো এইসব বিষয়গুলি আমার মনে হয় যে ভালো, এবং এগুলোর কিছু কিছু ইতিবাচক ফলাফল আমরা অলরেডি দেখছি। আমাদের রেমিটেন্স যে এখন যে বেশি আসছে, ইনফর্মাল থেকে ফর্মালে আসছে, হুন্ডি হাওলা অন্তত বন্ধ হয়েছে, নতুন করে ঋণ খেলাপি হচ্ছে না, এগুলো আমার মনে হয় যে ভালো একটা ফুটপ্রিন্ট তিনি রেখে গেছেন। এখন নবনির্বাচিত সরকারের কিন্তু তার একটা নিজস্ব অর্থনৈতিক নিশ্চয়ই একটা ফিলোসফি আছে, সেটা তারা বাস্তবায়ন করার চেষ্টা করবেন। আশা করব যে সেটা জনগণের কল্যাণমুখী নীতিমালাই হবে, এবং তাদের নিশ্চয়ই গভর্নর নতুনভাবে নিয়োগ দেওয়ার তাদের এটা অধিকার আছে। অনেকেই হয়তো বলবেন যে যদি আমাদের আগের গভর্নর থাকতেন হয়তো ওইটার ধারাবাহিকতাটা আমরা নিশ্চিত করতে পারতাম, কিন্তু নতুন গভর্নরও যে সেটা করবেন না সেটাও তো আমরা বলতে পারি না। যে কার্যক্রম তিনি হাতে নেবেন, আগের থেকে আমি নেতিবাচকভাবে এটা দেখতে চাই না। আমরা কিন্তু একটা বড় প্রত্যাশা ব্যাংকিং সেক্টরের কাছে আছে যে আমাদের সংস্কার কর্মসূচিগুলোকে অব্যাহত রাখা হবে। এই যে ব্যাংকের উপরে বিভিন্নভাবে যে চাপ, এই চাপগুলিকে সামাল দেওয়া হবে। অবশ্যই একজন ব্যবসায়ীর ব্যাকগ্রাউন্ড থেকে আসলে তার উপরে চাপের মাত্রাটা তুলনামূলকভাবে বেশি থাকবে। এখন তিনি সেটা মানবেন কি মানবেন না, সেটা তার নিজের কর্মদক্ষতা, সরকারেরও তার সাথে কী ধরনের সহযোগিতা, এগুলোর উপরে কিন্তু নির্ভর করবে। আমরা এর আগে দেখেছি ব্যুরোক্রেট যখন দেওয়া হয়েছে তখনও বিভিন্ন প্রেশারে ছিল, একাডেমিক যখন দেওয়া হয়েছে তখনও বিভিন্ন প্রেশারে ছিল। সুতরাং কোন ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে এইটা দিয়েই আমি এটাকে বিচার করতে চাচ্ছি না। আমাদের একটা অবশ্যই নজরদারি, খবরদারি থাকবে যে তিনি কি করছেন। সংস্কার কর্মসূচিগুলিকে তিনি যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যান তো তাহলে এটা ভালো হবে। আমরা পর্যবেক্ষণ করব খুব নিবিড়ভাবে যে তিনি কি করছেন। কিন্তু রাজনীতিবিদদের এটা বুঝতে হবে যে ভালো অর্থনীতি, ভালো ব্যাংকিং সেক্টর, এটা শেষের বিচারে ভালো রাজনীতিও বটে। আর স্যার, সেক্ষেত্রে পাচারের অর্থ ফেরত আসার প্রক্রিয়াটা আসলে মানে কোন পর্যায়ে দেখছেন, বা আসলে আশাবাদী কিনা? সারা পৃথিবীতেই কিন্তু এখন তো এটা একটা মানে বড় ধরনের একটা সমস্যা হয়ে দেখা দিয়েছে, এবং এটা কেবলমাত্র যেসব দেশ থেকে যাচ্ছে সাপ্লাই সাইডের প্রবলেম না, এটা ডিমান্ড সাইডেরও প্রবলেম। কারণ অনেক দেশ এগুলোকে আগ্রহ ভরে নিয়েছে। এখন বৈশ্বিকভাবে একটা প্রচেষ্টা হচ্ছে যে এগুলোকে বন্ধ করার জন্য, কিন্তু এইগুলো তো কোনো না কোনো দেশে গেছে, এবং সেই সব দেশ এগুলোকে জানা সত্ত্বেও যে এগুলো অবৈধ উপায়ে উপার্জিত হয়েছে তারা এটা নিয়েছে। সুতরাং অ্যাটাকটা করতে হবে বোথ ফ্রম দ্য সাপ্লাই সাইড অ্যান্ড ফ্রম দ্য ডিমান্ড সাইড। তো আমাদের বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এবং গভর্নরের পক্ষ থেকে অনেকগুলি উদ্যোগ নেওয়া হয়েছে। সারা বিশ্বে এটার কিন্তু সাফল্য খুব বড় না এবং অনেক দিন লাগে। এই যে আমরা জানি অ্যাঙ্গোলা বা ফিলিপিন্স, তারা বিলিয়ন্স অফ ডলার্স নিয়েছে ঠিকই, কিন্তু অনেক বছর তাদের লেগেছে। তা আমাদের কিন্তু প্রথমে তো আমাদের দেশে এটা কোর্টে প্রমাণ করতে হবে, তারপরে এটাকে প্রমাণ করতে হবে যে এটা কোন জায়গায় গেছে, তারপর সেই দেশের কোর্টে এটাকে কেস ফাইল করতে হবে, তারপর তারা এটাকে ফ্রিজ করে এবং তারপরে ওখানে ওটা প্রমাণিত হয়, তারপরে লিকুইডেট করতে পারে, তারপরে টাকাটা আসে। কারণ এগুলো তো ক্যাশ টাকায় নাই, বেশিরভাগ ক্ষেত্রে এটা স্থাবর সম্পত্তি এবং বিভিন্নতে এটা বিনিয়োগ হয়েছে, এবং এত লেয়ার্স অফ মানে কোম্পানিজ অ্যান্ড শেলস কোম্পানি যে এটাকে উদ্ধার করা খুবই মুশকিল। কিন্তু তারা কিছুটা সাফল্য দেখিয়েছেন। তারা অ্যান্টি কারাপশন কমিশন দিয়ে কেস করিয়েছেন, তারপরে ইংল্যান্ডে প্রায় $200 মিলিয়ন মতো একটা ফ্রিজ করা হয়েছে। এখন এগুলোকে আমাদের উদ্যম নিয়ে আমাদেরকে অগ্রসর করে নিতে হবে, যাতে করে এটাকে যৌক্তিকভাবে আমরা এটা পরিসমাপ্তিতে নিতে পারি। এবং অনেক কেস কিন্তু তারা তো এখনও শুরু করতে পারেন নাই, এগুলো আমাদের করতে হবে। দুবাই বলি, সিঙ্গাপুর বলি, এটা কানাডা বলি বা লন্ডন বলি, যেখানেই গিয়েছে টাকা, এগুলোকে আমাদের আনার জন্য, এগুলো দেশের টাকা,
এগুলোকে আমাদের আনার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। নতুন রাজনৈতিক সরকারের সেক্ষেত্রে মানে ভূমিকাটা কি হওয়া উচিত? অবশ্যই নতুন রাজনৈতিক সরকার এটাকে অগ্রাধিকার দেওয়া উচিত। একটা তো বিশাল অঙ্কের টাকা চলে গেছে। আমরা আগে দেখেছি যে যখন নাকি দুর্নীতি করে এবং বিভিন্নভাবে বড় বড় প্রজেক্টের থেকে টাকা ইত্যাদি নিয়ে এই দুর্নীতির টাকাটা দেশেই বিনিয়োগ করা হতো। পরবর্তীতে আমরা দেখেছি যে শেষের দিকে এই টাকাটাকে বাইরে নিয়ে যাওয়া হয়েছে, এই টাকা বাইরে থেকে আসেও নাই। আমাদের আশা থাকবে যে নতুন সরকার এটাকে অগ্রাধিকার দিবেন। দেশের টাকা, জনগণের টাকা, ট্যাক্স পেয়ারের টাকা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, এই টাকাটাকে তারা আনার জন্য এইখানে যে কেসগুলো করা দরকার সেটা তারা করবেন। তারপরে এই কেসটাকে বিদেশে পার্সু করা, এটার জন্য অর্থায়নও করতে হবে, সেই দিকে যাতে কার্পণ্য না থাকে এবং উৎসাহের অভাব না থাকে। এটা তো আমরা বলছি যে যে টাকা পাচার হয়ে গেছে, পাচারের পথ কি বন্ধ হয়েছে বা সেটাকে আমরা করতে পারছি না? এটা আমরা যেটা দেখেছি যে নতুন সরকার যখন অগাস্টে 8 তারিখে তারা শাসনভার গ্রহণ করলেন 2024 সালে, তারপর কিন্তু এই যে হুন্ডি হাওলার যে নেক্সাস যেটা ছিল এবং এইদিকে এবং বাইরের সাথে, আমরা দেখেছি যে এইটার একটা বড় অংশই কিন্তু অকার্যকর করা গেছে। এক হলো যে এটা তো টাকাটা বাইরে যায় হলো মূলত যায় হলো ট্রেড মিস ইনভয়েসিংয়ের মাধ্যমে, এক্সপোর্টের সময় আন্ডার ইনভয়েসিং, ইম্পোর্টের সময় ওভার ইনভয়েসিং, এইটা একটা। আরেকটা হলো হুন্ডি হাওলা, রেমিটেন্সের টাকা দেশে আসলো না কিন্তু দুর্নীতির টাকাটা দেশে বিতরণ করে রেমিটেন্সের টাকাটা বাইরে থেকে গেল। সো এইসব জায়গাগুলোতে কিন্তু আমরা দেখেছি যে বেশ কিছু ছেদ পড়েছে এবং এই যে আমাদের প্রায় 26% মতো রেমিটেন্সের গ্রোথ হয়েছে এবং এই বছরে এটা চলমান আছে, আমাদের $3 বিলিয়ন বেশি এসেছে গত 2 মাসে। এইটারও পেছনে আমার মনে হয় যে একটা বড় কারণ হলো যে ইনফরমাল সেক্টরে যেটা নাকি আসতো সেটা ফরমাল সেক্টরে এখন আসছে এবং এটাকে আমরা যদি অব্যাহত রাখতে পারি তাহলে কিন্তু আমাদের এই রেমিটেন্সটা আমাদের কেবলমাত্র যে প্রবাসী যারা শ্রমিক তারা আমাদের যে শ্রমবাজারের উপরে চাপ লাঘব করছেন, আমাদের দেশে টাকা পাঠাচ্ছেন তা না, এটা তো আমাদের রিজার্ভ, আমাদের এক্সচেঞ্জ রেট, এগুলোর সাথেও ওতপ্রোতভাবে জড়িত। সুতরাং নবনিযুক্ত যে গভর্নর তিনি এবং সরকার সার্বিকভাবে এগুলো যাতে আবার আমাদের দেশে আবার না আসে এবং এগুলো যাতে আমরা একেবারে এটাকে ছেদ করতে পারি, পথটা বন্ধ করতে পারি, সেটা আমাদের অগ্রাধিকার দেওয়া উচিত। আমরা সেটা একটা বিরতি নিয়ে আসছি। দর্শক, একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকবেন আশা করছি। বিরতির পর আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন স্টার মানি। আপনি মূল্যস্ফীতির কথা বলছিলেন, সেই জায়গাটায় আমরা দেখছি যে সংকোচনমূলক মুদ্রানীতি বেশ কিছুদিন স্টে করেছিল কিন্তু কমে এসেছে, বাট এখনও 8%-এর বেশি। তো বলা হয় যে সঠিক বাজার ব্যবস্থাপনাও একটা কম্পোনেন্ট ইম্পর্টেন্ট, যেটা আমরা আমাদের দেশে আমরা করতে পারছি না। ইদানিং একটা খুব আলোচিত শব্দ হচ্ছে চাঁদাবাজি, সেই বাজার ব্যবস্থাপনা বা এই যে দ্রব্যমূল্য বেড়ে যাওয়ার ক্ষেত্রেও এটাকে দায়ী করা হয়। মানে এই জায়গাটায় নতুন সরকারের আসলে ভূমিকাটা কী হওয়া উচিত? আমরা যে সংকোচনমূলক মুদ্রানীতি যেটা পার্সু করছি বেশ কয়েক বছর ধরে, হ্যাঁ, ইনফ্লেশন হয়তো একটা মনিটারি একটা ফেনোমেনা, কিন্তু এটাকে নিয়ন্ত্রণ করতে গেলে কেবলমাত্র আমরা যদি সংকোচনমূলক মুদ্রানীতি এটা আমরা যদি পার্সু করি, আমার মনে হয় যে এটা এফেক্টিভ হবে না। এটার এফেক্টিভ হলেও এটা সীমিত থেকে যাবে। যেমন আমরা জানি যে অগাস্টে যখন আন্দোলন হচ্ছিল সেই মাসে কিন্তু প্রায় 12.5%-এর মতো মূল্যস্ফীতি ছিল। এখন এটা কমে 8.5-এর কাছাকাছি এসেছে, কিন্তু খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি, খাদ্য মূল্যস্ফীতি দুটোই উপরের স্তরে আছে। আরেকটা জিনিস খেয়াল করতে হবে যে ইনফ্লেশনের রেটটা কিছুটা কমলেও আমরা যদি মূল্যের স্তরটা দেখি, সেই মূল্য স্তর কিন্তু বেশি উপরে রয়ে গেছে এবং এটা কেবলমাত্র এই যে পলিসি রেটটা আমরা 10%-এ অনেক দিন রেখে দিয়েছি, টাকা সরবরাহটা যাতে কম হয়। তাহলে দেখেন যে সরকার কিন্তু ঋণ নিয়েছে প্রায় 32%-এর উপরে গ্রোথ, প্রাইভেট সেক্টরে ঋণের গ্রোথ 6% মাত্র। তো এখানে তো সরবরাহ থেকে যদি রেসপন্স না আসে তাহলে তো আমি মূল্যস্ফীতি কেবলমাত্র সংকোচনমূলক মুদ্রানীতি দিয়ে করতে পারবো না। আর বাইরের অর্থনীতিগুলো যেরকমভাবে সংবেদনশীল,
আমাদের দেশে তো সেইটা না। আমাদের দেশে আমদানি স্তর থেকে ভোক্তা স্তর, উৎপাদক স্তর থেকে ভোক্তা স্তর, অন্তর্বর্তী যেসব প্লেয়াররা আছে এরা তো অনেক সময় বিভিন্ন কারণে চাঁদাবাজি থেকে শুরু করে আমাদের বেশি ট্রান্সপোর্ট কস্ট, আমার হয়রানি, আমার প্রাতিষ্ঠানিক দুর্বলতা, এগুলোর কারণে তো আমাদের বাজার ব্যবস্থাপনা অনেক দুর্বল। ওই জায়গাগুলোতে হাত যদি আমরা ভালো মতো না দিতে পারি তাহলে যে মূল্যস্ফীতি আমরা কমাতে পারবো না, এটা কিন্তু আমরা দেখলাম। সুতরাং এখন নতুন সরকারকে কেবলমাত্র যে সংকোচনমূলক মুদ্রানীতি পার্সু করতে হবে আমি মনে করি না, বরং সেখানে কিছুটা শিথিল করা দরকার বলেই আমার মনে হয়। কারণ এই হাই ইন্টারেস্ট রেট 10% পলিসি রেট এবং 13-14% হলো ব্যাংকের ইন্টারেস্ট রেট, এইটা দিয়ে আমি বিনিয়োগকে চাঙ্গা করতে পারবো না। আর বিনিয়োগকে চাঙ্গা করতে না পারলে কিন্তু আমার এখানে সরবরাহর দিক থেকে যে এটাকে যে ট্যাকল করা চাহিদাকে, সেটাও আমি করতে পারবো না। আমদানিকৃত মূল্যস্ফীতিটা স্থিতিশীল হয়েছে কিছুটা, কারণ এক্সচেঞ্জ রেটটাকে আমরা স্টেবল করতে পেরেছি 122 টাকা ডলারের এগেনস্টে। কিন্তু বাজার ব্যবস্থাপনা এবং এখানে আমার প্রকৃত উৎপাদন কত, সরবরাহ কত, আমদানি কখন করতে হবে, কতটুকু করতে হবে, সেখানে মনোপলি আছে কিনা, কারখানা থেকে যখন নাকি আসছে তখন এখানে কোনো বাধা আছে কিনা, ডিলাররা ঠিকমতো পাচ্ছে কিনা, স্টক আছে কিনা, স্টক থেকে কখন আমি ছাড়বো, এই বিষয়গুলোও কিন্তু বাজার ব্যবস্থাপনার একটা অংশ এবং সেটাতে আমাদের নজর দিতে হবে। স্যার, আপনি বিনিয়োগের কথা বলছিলেন, বলা হচ্ছিল অন্তর্বর্তীকালীন সরকারের পুরো সময়টা আমরা শুনেছি যে রাজনৈতিক সরকার দরকার, না হলে আস্থার পরিবেশ আসছে না, বিনিয়োগ হবে না। তো এখন তো রাজনৈতিক সরকার আসলো, হয়তো আস্থার জায়গাটা ইনভেস্টরদের ইনক্রিজ করবে, বাট সেইটা করার জন্য আসলে এই গভর্নমেন্টের তো কিছু কাজ করতে হবে। সেই কাজগুলো কি হতে পারে? অবশ্যই আমার মনে হয় যে এই যে আস্থার জায়গাটা ফিরে আসছে, অনিশ্চয়তা ছিল, অন্তর্বর্তীকালীন সরকার কতদিন থাকবে, তারপরে পরিবর্তন কিভাবে হবে, আবার কোনো একটা দেশে একটা গণ্ডগোল হয় কিনা, এত স্মুথভাবে ডেমোক্রেটিক ট্রানজিশন হবে কিনা, এগুলো নিয়ে অনিশ্চয়তা ছিল। সুতরাং আমাদের স্থানীয় এবং বৈদেশিক বিনিয়োগকারী যারা আছেন তারা কিছুটা সেখানে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলেন। সেদিকটা থেকে আমাদের কিছুটা উন্নত তো অবশ্যই হয়েছে, কিন্তু এটা হলো নেসেসারি ফ্যাক্টর। সাফিসিয়েন্ট ফ্যাক্টর হলো অন্যান্য জিনিসগুলো আমরা করতে পারছি কিনা, এবং সেটার মধ্যে আছে আমার ইন্টারেস্ট রেটটা কমাতে পারছি কিনা আমি, এটার মধ্যে আছে আমার এই যে ল অ্যান্ড অর্ডার, এই সিচুয়েশনটাকে প্রতিবেশে এটাকে আমি ভালো করতে পারছি কিনা। যেমন বিডা অনেকগুলি ভালো ভালো কার্যক্রম হাতে নিয়েছিলেন, ওয়ান স্টপ সার্ভিস, এক জায়গা থেকে 39টা সার্ভিস এটা আমি পাওয়া, তো তারা 19টা দিতে পেরেছেন। কারণ ওনারা ওয়ান স্টপ সার্ভিস করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না আমি গ্যাস, বিদ্যুৎ মানসম্মতভাবে দিতে পারবো, আমি কস্ট এফেক্টিভভাবে দিতে পারবো। সো এগুলোর সাথে কিন্তু আবার এইসব অবকাঠামো প্রতিবন্ধকতাগুলি নিরসন করারও ব্যাপার আছে। সো আমি মনে করি না যে এটা একদিনে করা যাবে। তারা বেশ কিছু উদ্যোগ নিতে পারেন, ল অ্যান্ড অর্ডারটাকে ঠিক রাখা, চাঁদাবাজি ইত্যাদি যাতে না হওয়া, কিন্তু ব্যাংকের ইন্টারেস্ট রেটটাকে কমানো, তারপরে আমাদের পোর্টের টার্ন অ্যারাউন্ড টাইম কমানো, ওভারঅল আমাদের কস্ট অফ ডুইং বিজনেস কমানো, এই বিষয়গুলোতে তাদেরকে নজর দিতে হবে। এবং তারপরে হলো যে আমাদের বিনিয়োগকারী যারা বৈদেশিক এবং দেশীয় বিনিয়োগকারী আছেন তারা যাতে এফেক্টিভলি এবং কস্ট এফেক্টিভলি তারা যাতে এখানে বিজনেস করতে পারেন, সেরকম একটা তাদেরকে সুস্থির একটা পরিবেশ সৃষ্টি করা, এবং এইটার জন্য অন্যান্য যেসব অনুঘটক সেগুলো তাদের জন্য নিশ্চিত করা। ক্ষমতাসীন বিএনপির একটি নির্বাচনী প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড, এবং এরই মধ্যে ঘোষণা এসেছে যে আগামী মাসের 10 তারিখ থেকে এটার আনুষ্ঠানিক কিছু এলাকায় উদ্বোধনও করে দেওয়া হবে একটা পর্ষণ। তো এই ফ্যামিলি কার্ড, এই কর্মসূচি এবং এর বাস্তবায়ন নিয়ে আসলে এই সরকারের কাছে আপনার পরামর্শ কী থাকে? না, অবশ্যই এই ফ্যামিলি কার্ডটা ভালো, এবং বিশেষত ধারাবাহিক মূল্যস্ফীতির কারণে অনেকেরই জীবনমানের অবনমন হয়েছে, এবং দারিদ্র্যসীমা এবং অতি দারিদ্র্যসীমার নিচেও 5-7% মানুষ কিন্তু বেড়ে গেছে। সুতরাং অবশ্যই এটা ভালো উদ্যোগ, এটা তাদের ইলেকশন ম্যানিফেস্টোতেও ছিল। তবে আমরা আশা করব যে এটাকে তো তারা এখন স্ট্যাগার্ড ওয়েতে ইমপ্লিমেন্ট করবেন, এবং এটা বড় একটা অর্থায়ন দরকার। সুতরাং একবারে করাও হয়তো এটা সম্ভব হবে না। সো এটা তারা পাইলট পর্যায়ে এবং ক্রমান্বয়ে করবেন, আমার মনে হয় যে এটা ঠিক আছে।
যে এলাকাগুলিকে বাছা হয়েছে ওগুলাই যাতে সবচেয়ে অগ্রাধিকারপ্রাপ্ত এলাকা হয় এটাও একটা নিশ্চিত করার বিষয় আছে। তবে এখানে আগের যে সমস্যাগুলি আমরা দেখেছি যে প্রবলেমস অফ ইনক্লুশন অ্যান্ড এক্সক্লুশন, হ্যাঁ, যে এরর যেটা আর কি, যার পাওয়ার কথা তিনি পান না, যার পাওয়ার কথা না তিনি ঢুকে যান, এই বিষয়গুলোতে তাদের কিন্তু নজর দিতে হবে। অনেকে ভাসমান আছেন, তাদের অ্যাড্রেস হলো গ্রামে কিন্তু থাকেন হলো শহরে, এবং তাদেরকে আইডেন্টিফাই করা। তারপরে অনেকে আছেন যে যারা হয়তো রাজনৈতিকভাবে অনেকে এটাকে চেষ্টা করে যে তোমাকে আমি এই কার্ড দিব, তুমি আমাকে এত টাকা দাও। এগুলো কিন্তু বিভিন্ন পত্রপত্রিকা অলরেডি আমরা এগুলো শুনছি। সো এই বিষয়গুলোতে প্রথম থেকেই যদি জিরো টলারেন্স যদি এটা দেখানো যায়। আরেকটা যেটা সেটা হলো যে আগের অন্তর্বর্তীকালীন সরকার একটা ডিজিটাল রেজিস্ট্রি করার একটা পরিকল্পনা হাতে নিয়েছিলেন, এবং সেইটাকে যদি আমরা করতে পারি তাহলে এই যে একই ব্যক্তি বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচিতে আছেন, হ্যাঁ, তো ওভারল্যাপিং হয় ইত্যাদিগুলোকে কিন্তু আমরা সামাল দিতে পারবো। সুতরাং এইখানে প্রযুক্তিকেও আনতে হবে, এখানে গ্রিভেন্স যেটা আছে যে কেউ যদি কোনো কমপ্লেন করতে চান সাথে সাথে যাতে তারা এটা করতে পারেন এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। এটা যদি করা যায় তাহলে এটা একটা ভালো প্রোগ্রাম, এবং আমার মনে হয় যে তাহলে তারা এটা ভালোভাবে বাস্তবায়িত করতে পারবেন। কিন্তু অর্থায়ন একটা বড় জিনিস, সরকারকে একই সাথে এইসব প্লেজগুলোকে বাস্তবায়নের করার সাথে সাথে আমাদের যাতে রাজস্ব আহরণও বৃদ্ধি করা যায় সেক্ষেত্রে স্যার 7 সেটা মাসে আমাদের আমরা চেষ্টা করতে হবে। 60,000 কোটি টাকা দেখছি যে ঘাটতি, মানে আমরা দেখলাম যে আয়কর বলি, ভ্যাট বলি, কাস্টমস ডিউটি বলি, সব জায়গায় কিন্তু আমাদের কম আসছে। তো এরকম একটা অবস্থায় কিন্তু সরকার যদি এই ধরনের কার্যক্রম পরিচালনা করতে চায় তাহলে তাকে হয় তার খরচ ব্যয় যেটা এটাকে বড় ধরনের পুনর্বিন্যাস করতে হবে, অথবা তার কেকের সাইজটা বাড়াতে হবে। দ্বিতীয়টা অবশ্যই করতে হবে, এবং এটা করতে গেলে প্রথম যেটা সেটা হলো যে আমাদের দেশে সরকার যে রাজস্ব আয় পান এবং জিডিপি এটার রেশিও হলো 7.7, আর কর হলো 6.6-এর মতো এরকম। কিন্তু জনগণ যেটা দেন সেটার সাথে যদি আমি জিডিপি রেশিও ধরি সেটা তো অনেক বেশি। মাঝখানের এটাই হলো দুর্নীতি, মানে জনগণ দিচ্ছেন সরকার পাচ্ছে না। আমাদের তো একটা হিসাব আছে যে ভ্যাট কত পয়েন্ট থেকে কালেক্ট করা হয় আর সরকার কত পয়েন্ট থেকে পান। এখানেই কিন্তু প্রযুক্তি আনতে হবে, এখানেই কিন্তু গুড গভর্নেন্স আনতে হবে, এখানেই এনবিআরের শক্তিমত্তা বৃদ্ধি করা। বাংলাদেশের এনবিআরে 1 টাকা বিনিয়োগ করলে যত আমার বেশি রাজস্ব আসে, এটা ডেভেলপিং ওয়ার্ল্ডের মধ্যে অন্যতম সর্বোচ্চ। সো এইসব জায়গায় আমার বিনিয়োগ করতে হবে। একটা সিস্টেমের সাথে আরেকটা সিস্টেম কথা বলে না। আমাদের দেশে প্রযুক্তি আসছে কিন্তু ভ্যাট, কাস্টমস ডিউটি, ইনকাম ট্যাক্স এগুলোর সিস্টেমগুলো একটার সাথে আরেকটা ওতপ্রোতভাবে জড়িত না, এগুলো নিশ্চিত করতে হবে। স্যার শেষ একটা বিষয় যে ইউএসের সাথে আমাদের চুক্তি হয়েছে অন্তর্বর্তী সরকারের একদম শেষ পর্যায়ে, ট্রাম্পের শুল্ক অবৈধ ঘোষণা করেছে তাদের কোর্ট। তো আমরাও যে চুক্তিটা করেছি বলা হচ্ছে অনেক শর্ত মেনে এই চুক্তিটা করা হয়েছে, স্বার্থের অনেক ব্যাপার আছে এখানে, অনেক আলোচনা সমালোচনা, মানে আপনার মতামত কি বা পরামর্শ কি এই বিষয়ে? আমার মনে হয় যে আমরা যে এই যে খুব তাড়াতাড়ি এই চুক্তিটা 9 তারিখে করলাম, আমার ধারণা যে এটা মার্কিন যুক্তরাষ্ট্রকে বোঝানো সম্ভব ছিল যে আমরা নির্বাচিত সরকার এটাকে বাস্তবায়ন করতে হবে। যদি তার দ্বারা এই চুক্তিটা আমরা স্বাক্ষর করি তাহলে তার ওনারশিপটা থাকবে। হ্যাঁ, এটা যুক্তিটা দেখানো সম্ভব ছিল বলে আমার মনে হয়। যাই হোক, আমরা 9 তারিখে এটা করলাম। তারপরে আমরা দেখলাম যে এই চুক্তির কয়েকদিন পরেই আবার মার্কিন যে সুপ্রিম কোর্ট তারা এটাকে বাতিল করেছেন। আবার ট্রাম্প আবার 10% এখন দিয়েছেন, আবার এটা 15% করবেন। আবার তার যে 1966 এবং 1977-এর যে তার ট্রেড অ্যাক্টের পাওয়ার আছে, সেই পাওয়ার দিয়ে কিন্তু বিশেষ দেশের উপর এবং বিশেষ পণ্যের উপরে তিনি আবার বেশি শুল্ক আরোপ করতে পারেন। এখনকারটা 150 দিন থাকবে। সো এই যে বিষয়গুলো, এগুলোকে আমাদের খুবই সতর্কতার সাথে আমাদেরকে রিভিউ করতে হবে। আমি মনে করি আগের চুক্তির তাৎপর্য এখন নাই। ওইটা ছিল হলো যে 37% আমি বসিয়েছিলাম, আমি তোমাকে এটা 19% করব, তুমি আমাকে এটা দাও। কিন্তু সেটা তো এখন আর তাৎপর্য নাই। সুতরাং এখন আমাদের এটা রিওপেন করা দরকার, এই ডিসকাশন। এবং এখন এই পরিবর্তিত পরিস্থিতিতে আমরা কতটুকু দেব, কতটুকু পাবো, এটা আমার পুনর্বিবেচনা করা দরকার। কারণ এই চুক্তিতে এমন অনেক কিছু আছে, আমি মনে করি যে এটা কোনোভাবেই আমাদের জন্য ইতিবাচক না। আমি যত তাদেরকে দিয়েছি, এইটার আমার রাজস্ব অভিঘাত কী,
আমার এইটার অন্যান্য দেশকেও আমার WTO-তে অনুযায়ী দিতে হবে যে আমি যদি এখানে যদি মার্কিন যুক্তরাষ্ট্রের পণ্যের উপরে আমদানির উপরে যদি শূন্য শুল্ক দেই, তাহলে আমার তো এটা MFN অনুযায়ী মোস্ট ফেভার্ড নেশন অনুযায়ী অন্যদেরকেও দিতে হবে। এটা ফিসক্যাল ইমপ্লিকেশন কি, আমার তৃতীয় দেশের সাথে সম্পর্ক কি, তার কাছ থেকে কি কিনতে পারবো না পারবো, এইগুলাও সেখানে শর্ত দেওয়া হয়েছে। আমি WTO-তে কি স্ট্যান্ড নিব সেখানে আমাকে বলে দেওয়া হয়েছে। সো এইসব সেগুলো আমাদের দেখতে হবে। আবার মার্কিন তুলা কিনলে আমাদের কতটুকু সুবিধা হবে, এগুলো বিচার বিবেচনা করে আমার কস্ট বেনিফিট অ্যানালাইসিসটা করা দরকার। স্যার আপনাকে অনেক ধন্যবাদ স্টার নিউজকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। স্টার নিউজে যারা এটা শুনছেন দেখছেন তাদেরকেও আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।